প্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নিশ্চয় তোমরা ভালো আছো। এই যে করোনাকালে তোমরা অবশ্যই বাসার বাইরে যাবে না, নিজে নিরাপদে থাকবে এবং পরিবারকে নিরাপদে রাখবে। তো ঠিক আছে, আজকে আমাদের আলোচনা শুরু করছি। আজকে ধারাবাহিক আমাদের আলোচনা, তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায় আমরা আলোচনা শেষ করে ফেলেছি। ঠিক আছে, এবার আমাদের আলোচনা হবে দ্বাদশ অধ্যায়। দ্বাদশ অধ্যায় করে আমি ইতিমধ্যে একটা ক্লাস নিয়ে ফেলেছি, অর্থাৎ দ্বাদশ অধ্যায়ে বাংলাদেশের অর্থনৈতিক নির্দেশক আলোচনা করে ফেলেছি। তোমরা যারা ক্লাস দেখেছো বা শুনেছো তারা অবশ্যই জেনে থাকবে জিডিপি, জিএনপি এবং মাথাপিছু আয়, এগুলো সম্পর্কে আমি আলোচনা করে ফেলেছি। আলোচনা দীর্ঘ করবো না, অনেক বিশাল আলোচনা, অল্প অল্প করে করবো। একটা আলোচনাতে সময় শেষ হয়ে যাবে। ঠিক আছে, দেখো বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য আমরা জানি বাংলাদেশের কোনো দেশের অর্থনীতি বৈশিষ্ট্য নির্ভর করে সে দেশের জলবায়ু, তাপমাত্রা, বায়ু প্রবাহ, জনগণের মোটিভেশন, জনগণের যে শিক্ষা আছে, দক্ষতা, আগ্রহ, এগুলোর উপরে সে দেশের অর্থনীতি বসে। আচ্ছা, তো যাই হোক, তো বাংলাদেশের এরকম কিছু ইউনিট রয়েছে যেগুলো অর্থনৈতিক বৈশিষ্ট্য হিসেবে কাজ করে। প্রথমে কৃষি প্রধান অর্থনীতি। তোমরা জানো যে বাংলাদেশের অর্থনীতি প্রধানত কি? কৃষি প্রধান। কৃষি প্রধান অর্থাৎ আমরা জানি যে সে প্রাচীনকাল থেকে বাংলাদেশে মানুষ কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করে আসছে, কারণ বাংলাদেশ উর্বর অধিক অঞ্চল আর কৃষিকাজ মাধ্যমে সহজে ফসল ফলে তাই। আর বাংলাদেশের জাতীয় উৎপাদনে কৃষির অবদান প্রায় 16%, তোমরা অবশ্যই জানো। ঠিক আছে, এবং এই কৃষির মাধ্যমেই শুধু যে আমাদের আমাদের চাহিদা পূরণ করছে, খাদ্যের চাহিদা তা নয়, আমাদের যে শিল্প আছে শিল্পতেও কৃষি ভূমিকা পালন করছে, কারণ অনেক শিল্পেরই কাঁচামাল এই কৃষির মাধ্যমে এসে থাকে, যেমন পাট, তারপরে তোমার চামড়া শিল্প, চা শিল্প প্রভৃতি। ওকে, কৃষি খাতের প্রকৃতি, 2 নম্বর হচ্ছে কৃষি খাতের প্রকৃতি। অর্থাৎ আমরা জানি আমাদের কৃষি যে খাতটা রয়েছে কি ধরনের, তা আমরা জানি যে এটি যদিও বাংলাদেশে একটি কৃষি প্রধান দেশ এবং কৃষিতে অনেক আধুনিক যন্ত্রপাতি, সার, বীজ, সেচ ব্যবহার হচ্ছে, কিন্তু এগুলো অত্যন্ত যে প্রান্তিক এলাকা রয়েছে, প্রত্যন্ত এলাকা, সেগুলোতে এখন এগুলো পৌঁছায় না, অর্থাৎ তারা এখন উন্নত আধুনিক ব্যবস্থার সাথে সম্পৃক্ত হতে পারেনি, অর্থাৎ তারা সে মান্যতা আমলেই এখন উৎপাদন করছে। ঠিক আছে, এছাড়াও তাদের কৃষি ক্ষেত্রে যে নলেজ যেটা আছে সেগুলো কিন্তু যথাযথ নয়। ঠিক আছে, এছাড়াও বাংলাদেশের কৃষি খাতে প্রকৃতি কেমন, বেশিরভাগই প্রকৃতি নির্ভর, অর্থাৎ প্রকৃতির যে বৃষ্টি এবং বৃষ্টির উপরে নির্ভরশীল। ঠিক আছে, শিল্প খাত। শিল্প খাত অর্থাৎ একটি রাষ্ট্রের বা দেশের উন্নয়নে শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর শিল্পগত রাষ্ট্রগুলোর দিকে তাকিয়ে দেখো, তারা শিল্প উন্নত, কিন্তু বাংলাদেশ তেমন একটা উন্নতি লাভ করতে পারেনি, কারণ বাংলাদেশের শিল্পগুলো বেশিরভাগই ক্ষুদ্র মাঝারি, বৃহৎ শিল্প খুবই কম, বিশেষ করে ভারী ও মৌলিক শিল্প আমাদের দেশে নেই বললেই চলে। তো আমরা যতদিন না ভারী ও মৌলিক শিল্প বেশি বেশি প্রচেষ্টা করতে পারবো, ততদিন আমরা তেমন একটা উন্নতি করতে পারবো বলে মনে হয় না। শিল্প খাতের প্রকৃতি আলোচনা করে ফেলেছি, এখানে একটা বলা দরকার, শিল্প খাত বাংলাদেশের জাতীয় উৎপাদনে 2011 অর্থ বছরে শিল্প খাতের অবদান ছিল 31%। শিল্প খাতের প্রকৃতি। শিল্প খাতের প্রকৃতি দেখো, আমি এখানে আলোচনা করে ফেলেছি, কিন্তু শিল্প খাতের প্রকৃতি হচ্ছে বাংলাদেশে মূলত যে শিল্পগুলো রয়েছে সেগুলো মাঝারি ক্ষুদ্র শিল্প, ভারী শিল্প কম আছে, মৌলিক এবং ভারী শিল্প নেই বলে তেমন একটা নেই বলে চলে। এখন যেমন সার শিল্প, তারপরে তোমার পাট শিল্প, বস্ত্র শিল্প, চামড়া শিল্প প্রভৃতি। ভারী শিল্প যেমন আরো যেগুলো আছে, লৌহ শিল্প, ইস্পাত শিল্প, বিভিন্ন যন্ত্র, এগুলো তেমন একটা আমাদের বাংলাদেশে নাই, এই জন্য আমরা শিল্পে তেমন একটা অগ্রগতি লাভ করতে পারি, এগুলো আমাদের করতে হবে। ঠিক আছে, জনসংখ্যা দিক
4 নম্বর 5 জনসংখ্যা ভিত্তিক ও শিক্ষার নিম্ন, জনসংখ্যা ভিত্তিক ও শিক্ষার নিম্ন হার। তোমরা জানো যে বাংলাদেশ বিশ্বের একটি জনবহুল দেশ, শিক্ষার হার নিম্ন, তাই না? বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে 1063 জন লোক বাস করে, যা পৃথিবীর ভিতরে সর্বোচ্চ অর্থাৎ সবচেয়ে ঘনবসতিত কোনো দেশ বাংলাদেশ। এবং বাংলাদেশে যে শিক্ষার হার রয়েছে সেটা কিন্তু নিম্নগত, অর্থাৎ বাংলাদেশে 1516 যে শুনানি সে অনুযায়ী 61.5% সাক্ষরতার হার আর প্রায় 38.5% নিরক্ষর। তাহলে বুঝতে পারছো এই কারণে এটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক বৈশিষ্ট্য। ব্যাপক বেকারত্ব 6 নম্বর, ব্যাপক বেকারত্ব। ব্যাপক বেকারত্ব অর্থাৎ বাংলাদেশে তোমরা জানো যে একটা বিশাল সংখ্যক জনগণ বেকার এবং প্রতি বছরে শিক্ষার হার বাড়ছে, শিক্ষিত জনগণ বেড়ে হচ্ছে প্রতি বছরই, কিন্তু তারা চাকরি পাচ্ছে না, অর্থাৎ বেকারত্ব ব্যাপকভাবে আমাদের দেশে দেখা দিয়েছে, যেটা বাংলাদেশ অর্থনীতির একটি বৈশিষ্ট্য। স্বল্প মাথাপিছু আয়, স্বল্প মাথাপিছু আয়, এগুলো ব্যাপক আলোচনা, অন্য সময় সব নয়। ও জীবনযাত্রা নিম্নমান, জীবনযাত্রা নিম্নমান, স্বল্প মাথাপিছু আয়। অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে বাংলাদেশে 2015-16 অর্থ বছরে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল 1466 মার্কিন ডলার। যেহেতু মাথাপিছু আয় কম এবং জীবনযাত্রার মান অনেক নিম্ন, বাংলাদেশের প্রায় এক চতুর্থাংশ জনগণ, বাংলাদেশের 1/4 অর্থাৎ 4 ভাগের 1 ভাগ জনগণই জীবনযাত্রার মান নিম্ন। তাহলে তারা বুঝতে পারছো যে বাংলাদেশের অর্থনীতি কি ধরনের। আচ্ছা, সঞ্চয় মূলধন গঠন, সঞ্চয় মূলধন গঠন, সঞ্চয় মূলধন গঠন ও সঞ্চয় মূলধন বিনিয়োগের নিম্ন হার। সঞ্চয় যেহেতু জীবনযাত্রা বা নিম্ন আয় কম, এই জন্য সঞ্চয় কম, সঞ্চয় নাই বলে চলে। মূলধন গঠন নাই এবং জীবন বিনিয়োগের নিম্ন হার। বিনিয়োগ মানে কোনো একটি ব্যবসা কাজে আমি যে টাকাটা ইনভেস্ট করছি, বিনিয়োগ, এটা হচ্ছে বিনিয়োগ, এটারও নিম্ন হার রয়েছে। ঠিক আছে। অবকাঠামোগত দুর্বলতা, নাম্বার অবকাঠামো অবকাঠামোগত দুর্বলতা। ঠিক আছে। অর্থাৎ অবকাঠামোগত দুর্বলতা, অবকাঠামো দুই ধরনের, একটা হচ্ছে সামাজিক আর একটা হচ্ছে অর্থনৈতিক। সামাজিক অবকাঠামো হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য, বিনোদন এগুলো, আর অর্থনৈতিক অবকাঠামো হচ্ছে যোগাযোগ, যাতায়াত, পরিবহন, ডাক, টেলিযোগাযোগ, বিদ্যুৎ, জ্বালানি, এগুলো সবই হচ্ছে অবকাঠামো দুর্বলতা। জানো যেগুলো আমাদের দুষ্প্রাপ্যতা রয়েছে, এগুলো উৎপাদন আমাদের কম এবং জনগণের এগুলো সহজে পায় না। ঠিক আছে। আচ্ছা, তারপরে বৈদেশিক সাহায্য নির্ভরতা, বৈদেশিক সাহায্য নির্ভরতা। বৈদেশিক সাহায্য নির্ভরতা অর্থাৎ আমরা বেশিরভাগই কি আমরা বেশিরভাগই বৈদেশিক সাহায্য নির্ভর করি। অর্থাৎ আমরা জানো যে চীন, আমাদের জাপান, এরা আমাদের বেশি সাহায্য করে, তাই না? বিদেশের উপরে আমরা বেশি নির্ভরশীল থাকি, এই জন্য আমরা অন্তর্রাষ্ট্রে পরিণত হতে পারছি না। বৈদেশিক বাণিজ্য, আমাদের যে বাণিজ্যটা রয়েছে বৈদেশিক বাণিজ্য, যে বাণিজ্য আমরা বৈদেশিক বাণিজ্যের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। আমরা বাণিজ্যের দুটি উপায় রয়েছে, একটা হচ্ছে আমদানি এবং রপ্তানি। আমরা রপ্তানি যে পরিমাণ করি তার চেয়ে আমদানি করে বেশি, ব্যাপক পরিমাণ আমদানি করি। আর রপ্তানি করে যে পণ্যগুলো সেগুলো আমাদের রাষ্ট্রের উন্নয়নে তেমন একটা ভূমিকা পালন করে না। প্রকৃতি নির্ভরতা, প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার। প্রাকৃতিক, আমি পুরোটা লিখছি না,
প্রাকৃতিক ও মানব সম্পদের অপূর্ণ ব্যবহার, অর্থাৎ আমাদের যে প্রাকৃতিক সম্পদ রয়েছে সেগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারছি না, এবং মানব সম্পদ এগুলো আমরা যদি জনসম্পদে পরিণত করতে পারি, এগুলো আমরা সঠিক ব্যবহার করতে পারি, কিন্তু আমরা এগুলো করতে করতে পারছি না। আমাদের আরেকটি আলোচনা, যেটা গুরুত্বপূর্ণ আলোচনা, অর্থনৈতিক অগ্রসরতা, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা। অর্থনৈতিক অগ্রসরতার প্রতিবন্ধকতা। ঠিক আছে, এই যে বাংলাদেশ অর্থনৈতিক একটু পিছিয়ে আছে, এর প্রধান কারণ কি? তোমরা দেখো, বাংলাদেশের প্রথমে হচ্ছে পটভূমি, অর্থাৎ আমরা জানি যে বাংলাদেশ 200 বছর কাদের শাসনে ছিল? ব্রিটিশ শাসনে ছিল। তারপরে 24 বছর পাকিস্তানের শাসন, তাই না? এগুলোর আগে বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা সেটা অনেক ভালো ছিল। ঠিক আছে, কারণ বাংলাদেশের অর্থনৈতিক যদি আমরা বিশ্লেষণ করি, 4টা পর্যায়ে আমরা পাবো: প্রাচীন বাংলা, মুসলিম শাসন, ব্রিটিশ শাসন এবং পাকিস্তানি শাসন। ঠিক আছে, কারণ এই মুসলিম শাসনে বাংলার অর্থনীতি অনেক চাঙ্গা ছিল, অনেক ভালো ছিল, ব্যবসা বাণিজ্যে বাংলাদেশ অনেক উন্নত ছিল। কিন্তু মুসলিম শাসনের পর যখন ব্রিটিশ শাসন শুরু হয়, তখন থেকে কিন্তু বাংলাদেশের যে বাণিজ্য বলো, উৎপাদন ক্ষেত্রে অর্থাৎ কৃষিক্ষেত্রে যে একটি ভালো অবস্থান ছিল সেটা কমে যায়। তারা আমাদের এইগুলো ধ্বংস করে দেয়, জমিদের কথা, নীল চাষ করানো, এগুলোর ফলে বাংলাদেশের অর্থনীতি ব্যাপকভাবে ধ্বংস করে। ঠিক আছে, এছাড়াও তোমরা জানো 200 বছরের মুসলিম ব্রিটিশ শাসনের পরে পাকিস্তান শাসন 24 বছর, তারা আমাদের নাম শাসন করে। ঠিক আছে, এগুলো আমি আর বলতে চাচ্ছি না। কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা সমূহ, কৃষিক্ষেত্রে প্রতিবন্ধকতা আমি এখানে আলোচনা করে ফেলেছি। কৃষিক্ষেত্রে লোক যে প্রয়োজনীয় পরিমাণ অবকাঠামো, এটা অপ্রতুলতা, কৃষিক্ষেত্রে যে ঋণ রয়েছে, কৃষি ঋণ, সেটা জনগণের হাতে সহজে পায় না, এবং প্রকৃতি নির্ভরশীলতা, এগুলো আলোচনা করে ফেলছি। বেশি আলোচনা করার টাইম না, তোমরা শুধু শুনবে, বইটা পড়বে। শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতা, শিল্পক্ষেত্রে প্রতিবন্ধকতা রয়েছে। শিল্পক্ষেত্রে যেমন শিল্পক্ষেত্রের জন্য যে জিনিসগুলো ম্যাটার করে সেগুলো হচ্ছে যে গ্যাস, বিদ্যুৎ, এগুলো আমাদের অপ্রতুল রয়েছে এবং চাহিদা তুলনায় কম। সেগুলো আমরা এগুলো ভারী এবং মৌলিক শিল্প দিতে পারছি না। এছাড়াও জনগণ, যে উদ্যোগী জনগণ রয়েছে, তাদেরও উদ্যোগের অভাব। এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা নেই, রাজনৈতিক অস্থিতিশীল অবস্থা। এই কারণে শিল্পক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতি কম। আর্থসামাজিক প্রতিবন্ধকতা, আর্থসামাজিক প্রতিবন্ধকতা তোমরা বুঝতে পারছো যে সমাজের অর্থনৈতিক ক্ষেত্রে এবং সমাজের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা রয়েছে। অর্থাৎ জনগণের শিক্ষার হার, নিম্ন জীবনমান, এগুলো বিনিয়োগের হার কম প্রভৃতি। এছাড়া যোগাযোগ ব্যবস্থা উন্নত, মানুষ যে উৎপাদন করছে সেটা ভালো মতো সে পরিমাণ করতে পারছে না, খরচটা বেশি। ঠিক আছে, এই জন্য অনেক মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে। সুশাসনের অভাব ও দুর্নীতি, অভাব ও দুর্নীতি। বাংলাদেশে জানো তোমরা যে স্বাধীনতার পরে একটা বিরাট সময় ফৌর শাসন ছিল, অর্থাৎ সামরিক শাসন ছিল। তারপরে বাংলাদেশের যে জনগণের যে অবস্থা, তারা বাংলাদেশ আসলে সুশাসনের আওতায় আসে নাই। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব, জবাবদিহিতার অভাব প্রভৃতি কারণে দুর্নীতিগ্রস্ত, যা বাংলাদেশের অর্থনীতিকে বাধা সৃষ্টি করছে। প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা, প্রকৃতি সৃষ্ট প্রতিবন্ধকতা, অর্থাৎ প্রকৃতির ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা রয়েছে। আমরা জানি বাংলাদেশ দুর্যোগপূর্ণ দেশ। বাংলাদেশ
বন্যা, খরা, ঘূর্ণিঝড়, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, বিভিন্ন ধরনের দুর্যোগ যা বাংলাদেশের অর্থনীতিতে ব্যাপক একটা ভূমিকা পালন করছে। ঠিক আছে, এগুলো ছিল আলোচনা। তোমরা বাসায় ভালো করে পড়বে, বিস্তারিত আলোচনা করতে পারলাম না, সময় সংক্ষেপ। তোমরা ভালো করে পড়বে, আর পরবর্তীতে আমাদের ক্লাস হবে এটার পরে আরেকটি। ঠিক আছে, আজকে পর্যন্ত তোমরা ভালো থাকবে সবাই। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।